ভারতে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করেছে কলকাতা পুলিশ। কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সংসদ সদস্যের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করেনি পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গত ১২ই মে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান এমপি আজিম। এরপর ১৪ মে নিখোঁজ হন তিনি। ১৮ মে উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানায় এ বিষয়ে ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামের এক ব্যক্তি। পরে তদন্ত শুরু করে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। পুরো বিষয়টিকে গুরুত্বের সাথে নজরদারি চালায় বাংলাদেশ দূতাবাস। পুলিশ জানায় ১২ই মে কলকাতায় এসে বরানগরের মণ্ডলপাড়া লেনের গোপাল বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ওঠেন এমপি আজিম। পরের দিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। মরদেহ উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ ৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩বার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আজিম। ভারতে চিকিৎসা নিতে গিয়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। এলাকায় ব্যাপক জনপ্রিয় টানা ৩বারের এই সংসদ সদস্যের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। এমপি আজিমকে কলকাতায় হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। সংসদ সদস্যের অকাল মৃত্যুতে উদ্বিগ্ন এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা। শোকে কান্নায় ভেঙে পড়েন অনেক কর্মী সমর্থক ও স্বজনেরা। ভিনদেশে মৃত্যুর ঘটনায় সুচারু ও সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী। আমরা শুরুতেই যাচ্ছি আমাদের সহকর্মী বনি ইবনে কামালের কাছে। বনি, এই ঘটনায় সবশেষ কি তথ্য আপনার কাছে আছে এবং এই গত ৩ দিন আগে আজিমের মেয়ে ডিবি পুলিশের কাছে গিয়েছিল, তার বাবা নিখোঁজ এটি জানিয়েছে, সে ভারতে যাওয়ার জন্য ভিসার আবেদনও করেছে। ডিবি থেকে কি জানানো হচ্ছে? আপনি ঠিকই বলছেন, ৩ দিন আগে আনোয়ারুল আজিমের মেয়ে ডরিন কিন্তু এসেছিলেন ডিবি প্রধানের কাছে এবং তখন তিনি এসে আনুষ্ঠানিকভাবে জানিয়ে গিয়েছিলেন যে তার বাবা আনোয়ারুল আজিম আনারের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, অর্থাৎ তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। এই ঘটনার প্রেক্ষিতেই তিনি ডিবি কার্যালয়ে আসেন এবং ডিবি প্রধানের সঙ্গে কথা বলেন। তখন ডিবি প্রধান তাকে আশ্বস্ত করেন যে আনোয়ারুল আজিম আসলে কোথায় রয়েছেন বা কীভাবে রয়েছেন সেই বিষয়টা নিয়ে তিনি খোঁজ খবর নেবেন এবং সেটা কিন্তু চলমান ছিল। এবং এর পরবর্তীতেই বাংলাদেশেই ডিএমপি থেকে একজনকে অ্যাসাইন করা হয় যিনি আসলে এই বিষয়টা নিয়ে খোঁজ খবর নিচ্ছিলেন। আজকে সকালে যখন আসলে তার মৃত্যুর খবর আমরা পেলাম এবং দুজনের গ্রেপ্তারের খবর আমরা জানতে পারছি, তখন কিন্তু আমরা আসলে ডিবি কার্যালয়ে এসেছি এবং ডিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জানিয়েছেন যে ভারতের একজন ডিআইজি এবং একজন উপকমিশনারের বরাত দিয়ে এমন তথ্য তিনি জানতে পেরেছেন, তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত তার কাছে কোনো তথ্য আসেনি। তাই তিনি বলছেন যে আসলে পুরো বিষয়টি সম্পূর্ণ কি ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে জানতে কিছুটা সময় লাগবে। তিনি কিন্তু সেই সময়টি চেয়েছেন। আমরা যখন এখানে আসি, আমরা যখন ডিবি প্রধান হারুনুর রশিদের সঙ্গে কথা বলি, তিনি আমাদেরকে বলছিলেন যে তিনি আসলে পুরো বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন এবং কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। কলকাতা পুলিশের সঙ্গে কথা বলার পর যে তথ্যগুলো পাওয়া যাবে, যে বিষয়গুলো উঠে আসবে, সেগুলোর সাথে ডিবির যে সার্ভিলেন্স রয়েছে সেই তথ্যের মিল অমিল বা কোন জায়গায় কি হয়েছে সেই বিষয়টি আসলে একটি বিশ্লেষণ করা হবে। তারপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ব্রিফিং করে জানানো হবে যে এই বিষয়টি কেন হলো বা কিভাবে হলো। তবে এখন পর্যন্ত যে ২ জন গ্রেপ্তার রয়েছেন তাদের বিষয়ে কিন্তু আসলে কলকাতা পুলিশের পক্ষ থেকে খুব সুস্পষ্টভাবে তথ্য দেওয়া হয়নি। এখন পর্যন্ত আসলে বিষয়টি অনেকটাই ধোঁয়াশা রয়েছে, কেননা তিনি নিখোঁজ হয়েছিলেন তার আগে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তিনি যেই ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন গোপাল কিন্তু তার ২৫ বছরের পুরনো বন্ধু বা পরিচিত বলে জিডিতে উল্লেখ করেছেন কলকাতায়। এবং সেই জিডিতে তিনি উল্লেখ করেছেন যে দুইবার কিন্তু হোয়াটসঅ্যাপে গোপালকে এমপি আনার মেসেজ করেছেন বা টেক্সট করেছেন যে তিনি দিল্লিতে আছেন,
তিনি হায়ার অফিসিয়ালদের সঙ্গে আছেন বা ভিআইপিদের সঙ্গে আছেন, সেক্ষেত্রে আবার কলকাতায় তিনি কখন ফিরে এলেন এবং কিভাবে মারা গেলেন সে বিষয়টি নিয়ে কিন্তু ধোয়া রয়েছে, এবং সেই বিষয়টি আসলে আমরা জানার চেষ্টা করছি। কিছুক্ষণ পর হয়তো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি আইজিবির পক্ষ থেকে আসলে বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সেই খোঁজ খবর পাওয়ার পরই হয়তো জানা যাবে আসলে পুরো ঘটনাটি কি হয়েছে। তবে 12 তারিখ চিকিৎসার জন্য তিনি কিন্তু কলকাতা গিয়েছিলেন, তার পরিবারের সূত্রে, তার এপিএস এর সূত্রে আমরা এমনটি বনি, জানতে আপনি পেরেছি। একটু সাথেই থাকুন, আমরা একটু কলকাতায় যেতে চাই আমাদের সেখানকার সহকর্মী দেবপ্রসাদ অধিকারীর কাছে। তার কাছে জানতে চাই সেখানকার সবশেষ তথ্য। দেবপ্রসাদ, এমপি আজিমের মৃত্যুর ব্যাপারে কলকাতা পুলিশ কি জানিয়েছে? এটি কি তার স্বাভাবিক মৃত্যু ছিল নাকি তাকে খুন করা হয়েছে? কি ধরনের তথ্য পেলেন আপনি? দেখুন, এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে পুলিশ দিয়েছে সেই তথ্য অনুযায়ী বলি, আজ সকালে তার মৃতদেহ সঞ্জীবা গার্ডেন একটি বলে আবাসন আছে নিউটন, সেই আবাসন থেকে তার মৃতদেহ পচা গলা অবস্থায় উদ্ধার হয়েছে। এবং সেই উদ্ধার হওয়ার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ পচা গলা মৃতদেহটিকে সেখান থেকে বের করে নিয়ে আসে, এবং সেখান থেকে ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই এই যে মৃতদেহটি রয়েছে সেটিকে পাঠানো হয়েছে। দুজনকে ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা খবর পাচ্ছি, দুজনকে তারা আটক করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে তাদের। কারণ হচ্ছে যে আপনি জানেন যে এই আনোয়ারুল আজিম আনার সাহেব তিনি কলকাতায় এসেছেন, আসার পরে বরানগরে ছিলেন, বরানগরের পরে তারপরে তিনি নিখোঁজ হয়ে যান। এটা এই নিখোঁজ হন 12 তারিখের পরে। তো এই যে নিখোঁজ হয়ে যান, সেই নিখোঁজ হয়ে যাওয়ার পরে তার যে কোথায় কোথায় টাওয়ার লোকেশন, অর্থাৎ তার মোবাইল যেহেতু তার সঙ্গে ছিল, সেই মোবাইলের তথ্য সূত্র ধরে পুলিশ জানতে চাইছে যে তার মোবাইল টাওয়ার লোকেশন কোথায় কোথায় ছিল। অর্থাৎ তিনি দিল্লি যাওয়ার কথা বলেছিলেন, তিনি অফিসিয়াল কাজকর্ম করার জন্য দিল্লি যাওয়ার কথা বলেছিলেন। আদৌ তিনি দিল্লি গেছিলেন কি না সেই বিষয়ে মোবাইল টাওয়ার লোকেশন ইতিমধ্যেই করতে শুরু করেছে, যে যাতে এই মোবাইল টাওয়ার লোকেশন করে যে তার কোথায় কোথায় তিনি গিয়েছিলেন, কার মানে সেখানে কোন কোথায় অবস্থান করেছিলেন কিনা, বা এই শুধুমাত্র সঞ্জীবা গার্ডেনে এসে তিনি মারা গেছেন কিনা, এই সব তথ্য কিন্তু টাওয়ার লোকেশন ধরে, কারণ কবে থেকে তিনি সঞ্জীবা গার্ডেনে আছেন। যদি মোবাইল যদি অন থাকে তাহলে সেই মোবাইল লোকেশন টাওয়ার যেটা রয়েছে সেই টাওয়ার লোকেশন ইতিমধ্যেই চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে সঞ্জীবা গার্ডেন সেখানে সিসিটিভি যদি থেকে থাকে, সেই সিসিটিভিও কিন্তু পুলিশ তদন্ত করে দেখবে যে তিনি কখন এসেছিলেন এবং তার সঙ্গে কে কে এই আবাসনে এসেছিলেন সঞ্জীবা গার্ডেনে। সেই সঞ্জীবা গার্ডেনে যদি অন্য কোনো ওখানে এসে থাকেন, অন্য কোনো ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে থাকেন, এবং তার মৃত্যুর যে সময় কখন তিনি মারা গেছেন, কিভাবে মারা গেছেন, এই তথ্যগুলো যেমন তার দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে তাদের কাছ থেকে উঠে আসবে বলে পুলিশ মনে করছে, তেমনি এই যে প্রযুক্তিগত যে ব্যবহার, অর্থাৎ মোবাইল টাওয়ার লোকেশন, সিসিটিভি ফুটেজ, এই প্রযুক্তিগত ব্যবহারও কিন্তু পুলিশ ইতিমধ্যেই শুরু করেছেন, যাতে প্রযুক্তিকে ব্যবহার করে তার মৃত্যুর যে আসল রহস্য বা যে তথ্য রয়েছে, মৃত্যুর কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, কে মেরেছিল, বা নিজে মৃত্যু ঘটেছে কিনা, দেবপ্রসাদ, আপনি সমস্ত। সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটটির কথা বলছিলেন, এই ফ্ল্যাটটি আসলে কার? তিনি কবে এই ফ্ল্যাটে উঠেছিলেন? তার বন্ধুর বাসা থেকে তিনি বের হয়ে এসেছিলেন চিকিৎসার ব্যাপারে, এই ব্যাপারগুলোর কি তথ্য পেয়েছেন আপনি? দেখুন, এখনো পর্যন্ত তিনি ওই আবাসনে কবে উঠেছিলেন সেই তথ্য কিন্তু এখনো পর্যন্ত পুলিশ দিতে পারেনি। তো আমরা আমরা ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ওই ঘটনাস্থলে আমরা পৌঁছে যাব। তারপরে আপনাদেরকে জানাতে পারবো, কারণ যদি কোনো তথ্য আমাদের কাছে এসে থাকে যে কবে উনি ওখানে গিয়েছিলেন। আমি যে কথাটা বলছিলাম, পুলিশেরও প্রশ্ন রয়েছে যে কবে ওই সঞ্জীবা আবাসনে, সঞ্জীবা গার্ডেনে গিয়েছিলেন, এবং কি তো তার সঙ্গে কে কে ওই সঞ্জীবা গার্ডেনে গেছিলেন। এদের যদি সিসিটিভি ফুটেজ থাকে তাহলে তাৎক্ষণিকভাবে। ওদিকে যে প্রশ্ন করছেন যে এই মুহূর্তে তার সঞ্জীব গার্ডেনে যারা আহত হয়েছেন কিনা, একজন স্থানীয় বাসিন্দা যেটা বলছেন যে তিনি এই সঞ্জীবা গার্ডেনে এসেছিলেন, এবং সেই স্থানীয় বাসিন্দার যে তথ্যসূত্র সেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা চেষ্টা করছি সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, দর্শকদের সামনে তুলে ধরতে। তবে একটা জিনিস এখানে পরিষ্কার, যে পুলিশের যে তথ্য সেগুলো কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখতে হচ্ছে, এবং তারপরেই পরিষ্কার হবে যে এটা আদৌ খুন বা তার অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে কিনা। তো তাৎক্ষণিক ভাবে কিন্তু পুলিশ বলতে চাইছে না যে এটা খুন হয়েছেন বা তার স্বাভাবিক মৃত্যু ঘটেছে, কারণ যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বিষয়টি পরিষ্কার হয় না। ইতিমধ্যে তদন্ত শুরু করে এবং প্রাথমিক রহস্য, মানে তদন্তের যে
প্রাথমিক তাতে এই খুনের মোটিভ বা মৃত্যু মারা যাওয়ার motive, সব মিলিয়ে একটা জিনিস বলতে পারি যে এই সময় এক ঘোলা গোপাল যেটা যাচ্ছে যে তার সঙ্গে লাস্ট যোগাযোগ হয়েছে 18 তারিখ, এবং তারপর তিনি আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই যে গোপাল বিশ্বাস এখানে তিনি যোগাযোগ করতে পারছেন না, তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে জেনারেল ডায়েরি করেছেন। কিন্তু আমার এখানে আরো একটি প্রশ্ন কিন্তু কাছে পুলিশের মনে, যে এখানে মৃত্যু তাহলে তার মৃতদেহ যে তাকে এই আবাসের জানায়নি, তার সঙ্গে কোনো এগুলো পুলিশ মধ্যে চেষ্টা করে তদন্ত শুরু করেছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে দুইজনকে, আচ্ছা দেবপ্রসাদ আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের সহকর্মী বনি ইবনে কামাল আছেন ডিবি কার্যালয়ে, রাজধানীতে ডিবি কার্যালয়ে আছেন তিনি। বনি, আপনি কি পরিবারের সদস্য কারোর সাথে কথা বলতে পেরেছেন? তাদের কাছে কোনো তথ্য পেয়েছেন? এখন পর্যন্ত পরিবারের কেউ সাথে আসলে যোগাযোগ করা যায়নি। আমরা বারবারই যোগাযোগ করার চেষ্টা করছি। ঝিনাইদহে তার যে পরিবার রয়েছে বা ঢাকায় যদি তার কেউ থেকে থাকে সেটাও কিন্তু আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করা যায়নি। আপনি জানেন যে 3 দিন আগে তার মেয়ে ডরিন কিন্তু এসেছিলেন ডিবি প্রধানের কাছে, এবং তখন তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি ভারত যাওয়ার জন্য ভিসার চেষ্টা করছেন এবং তিনি ভারত যাবেন। আমরা এখন পর্যন্ত অসমর্থিত সূত্রে যতটুকু জানতে পেরেছি তিনি কিন্তু এরই মধ্যে ভারত গিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে দেশে আসলে তার পরিবারের তেমন বক্তব্য দেওয়ার মতো বা প্রতিক্রিয়া জানার মতো তেমন কাউকে কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। তবে আমরা তার এপিএস যিনি রয়েছেন আব্দুর রৌফের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। রৌফের বরাদ দিয়ে আমরা যদ্দূর জানতে পেরেছি যে তিনি আসলে জানতে পেরেছেন ঘটনা, এবং বাংলাদেশি যে ফর্মালিটিসগুলোর ব্যাপার রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি এখন কাজ করছেন। আমরা ডিবি প্রধানের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম তিনি আমাদেরকে বলছিলেন যে এই বিষয়টি নিয়ে তারা অভিযোগ পাওয়ার পর থেকে আসলে কাজ করছিলেন, এবং এখন কিন্তু সেই বিষয়টি আসলে খতিয়ে দেখা হচ্ছে। দেবপ্রিয় এবং বনি ইবনে কামাল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে যোগাযোগ করব।